হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের দ্বিতীয় ভিডিও। প্রথম ক্লাসে আমরা যোজনী, যোজ্যতা, ইলেকট্রন এই টপিকগুলো ভালোভাবে শিখেছিলাম। যেমন যোজ্যতা ইলেকট্রন, তোমাদের কি কারো মনে আছে যে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হলো যে সর্বশেষ শক্তিস্তর বা কক্ষপথে কোন একটা মৌলের যতগুলি ইলেকট্রন থাকে সেইটাই হলো যোজ্যতা ইলেকট্রন। যেমন ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তর কত নাম্বার? 3 নাম্বার। সো সেই 3 নাম্বার শক্তিস্তরে ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে? আমরা জানি 7টা ইলেকট্রন আছে। অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কতগুলা? অবশ্যই 7টা। আবার অক্সিজেনের মোট পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 8। অর্থাৎ ওর প্রোটনও 8টা, ইলেকট্রনও 8টা। 8টা ইলেকট্রনের মধ্যে ওর সর্বশেষ শক্তিস্তর মানে 2 নাম্বার শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। এর জন্য অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা। আচ্ছা, আর যোজনী সম্পর্কে কি বলছিলাম? যে যোজনী কি? যে একটা মৌলের পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাই হইলো যোজনী। এটা আমরা সবাই খাতায় লাগবো, কিন্তু আমরা কেউই বুঝি না অ্যাকচুয়ালি কি, তাই না? সাপোজ তুমি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো। ম্যাগনেসিয়াম যখন আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে তখন সে কি করবে? সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এর জন্য তার যোজনী হবে +2। আবার তুমি অক্সিজেনের কথাই চিন্তা করো। অক্সিজেন যখন যৌগ গঠন করবে অন্য একটা মৌলের সাথে, তাই না, তখন কি করবে? সে কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তার যোজ্যতা বা যোজনী কত? -2। মানে যে ইলেকট্রন ছাইড়ে দিতেছে তার যোজনী প্লাস, আর যে গ্রহণ করতেছে ইলেকট্রন তার যোজনী বা যোজ্যতা কি? মাইনাস সামথিং। যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে ওই সংখ্যাটা বসবে। মনে আছে এগুলো তোমাদের সবকিছু? আচ্ছা, আরো কিছু কথা। যেমন আমরা কি একটা ধাতুর ক্ষেত্রে দেখতাম যে তার সর্বশেষ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে। কেন? কারণ যতগুলো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলোকে সে কিন্তু ত্যাগ করত। সাপোজ অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তিস্তর মানে 3 নাম্বার শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন ছিল? 3টে ইলেকট্রন ছিল। আর অ্যালুমিনিয়াম কিন্তু ওই 3টা ইলেকট্রনকে ত্যাগ করত। ধাতুর বেলায় যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু সেম হয়। কেন সেম হয়? কারণ যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে, আর যতগুলো ইলেকট্রন আছে ওগুলোকেই কিন্তু ত্যাগ করে দেয়। এর ফলে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন দুইটা সেম হয় ধাতুদের ক্ষেত্রে, কিন্তু অধাতুর ক্ষেত্রে কিন্তু সেম হয় না। সাপোজ তুমি যদি ফসফরাসের কথা চিন্তা করো, ফসফরাস একটা অধাতু। আমরা জানি যে পর্যায় সারণীর ডান দিকের যে মৌলগুলো এরা হলো অধাতু, আর বাম দিকের মৌলগুলো হইলো ধাতু। আরো অনেক কাহিনী আছে, তোমাদের নিশ্চয়ই গত ক্লাসে যারা ডিটেলস ভিডিওটা দেখছো তারা জানো ইতোমধ্যে। আচ্ছা, তা ফসফরাস যেহেতু একটা অধাতু, ফসফরাসের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, ওর কিন্তু সর্বশেষ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে কেউ কি বলতে পারো? ফসফরাসের কিন্তু সর্বশেষ শক্তিস্তর কত নাম্বার? 3 নাম্বার শক্তিস্তর। হ্যাঁ, কারণ এর পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 15। অর্থাৎ ফসফরাসের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে এর 3 নাম্বার শক্তিস্তরে 5টা ইলেকট্রন আছে। তার মানে ওর যোজ্যতা ইলেকট্রন কিন্তু 5, কিন্তু ওর যোজনী কিন্তু 5 না। কারণ অধাতুগুলা ওদের বাইরে যতগুলো ইলেকট্রন আছে ওগুলোকে কিন্তু ত্যাগ করে না। অধাতুগুলো কি করে? দেখে যে 8টা বানানোর জন্য আমার কতগুলো গ্রহণ করা লাগবে। তাহলে যার অলরেডি 5টা আছে সে কি করবে? সে 3টি ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ ফসফরাসের যোজনী কত হবে? ফসফরাসের যোজনী কি +5 হবে নাকি 3 হবে? বলো। ফসফরাসের যোজনী কিন্তু 3 হবে। আমি এবি কথায় কথায় একটা জিনিস একটু মানে বইলে ফেলাইছি, সেটা হলো যোজনী আর জারণ সংখ্যা মূলত লেগে তোমরা সপ্তম অধ্যায়ে গিয়ে শিখবে, ঠিক আছে? আমি যে বলছি যে সাপোজ ম্যাগনেসিয়ামের যোজনী 2 বাট জারণ সংখ্যা হইলো +2, ঠিক আছে? আর ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হইলো 1, কিন্তু জারণ সংখ্যা হইলো -1, ঠিক আছে? জারণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, ঠিক আছে? বাট যোজনী কখনো মানে মাইনাস ঋণাত্মক হইতে পারবে না। যোজনী শুধুমাত্র একটা সংখ্যা, এটা ধনাত্মকও না, এটা ঋণাত্মকও না, ঠিক আছে? এটা একটা পূর্ণ সংখ্যা, কখনো ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে এখন আমাকে বলো, যোজনী, যোজ্যতা, ইলেকট্রন গত ক্লাসে আমরা যা যা শিখছি তোমাদের কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমরা আজকে টপিকটা শুরু করব যে যৌগমূলক ও তাদের যোজনী। আমরা সম্পূর্ণ নতুন একটা শব্দের সাথে কিন্তু আজকে পরিচিত হইলাম, যে যৌগমূলক। এই যৌগমূলকের ইংলিশ হলো রেডিক্যাল। আমাদের একটা কমন বা জ্ঞানমূলকের প্রশ্ন যে রেডিক্যাল কাকে বলে।
মানে অনেকে তো ইংলিশ দেখেই না, যৌগমূলকের ইংলিশ যে রেডিক্যাল তারা এইটাই জানে না। তারা যৌগমূলক কাকে বলে সেইটা মুখস্থ করছে, বাট রেডিক্যাল কাকে বলে তারা এইটা আর মুখস্থ করে নাই। আজব ব্যাপার। এই জন্যই অলওয়েজ বলে কি তোমরা সবসময় ইংলিশ টার্মগুলোর দিকে লক্ষ্য রাখবা। যেমন যৌগমূলকের ইংলিশ কি রেডিক্যাল, আর যোজনীর ইংলিশ কি ভ্যালেন্সি। সেই ভ্যালেন্সির প্লুরাল ফর্ম হইলো ভ্যালেন্সিস, ঠিক আছে। রেডিক্যালের প্লুরাল ফর্ম হইলো রেডিকালস, এই যে এস যুক্ত হয়েছে। এগুলো সূক্ষ্ম জিনিস, এগুলো খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যৌগমূলক মূলত আসলে কিভাবে তৈরি হয়, কিছু কিছু কথা আমি আন্ডারলাইন করছি। যেমন এখানে দেখো যে পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। আচ্ছা, পরমাণু গুচ্ছ কি? মনে করো, ধরো আমরা আঙুর খাইছি না সবাই, আঙুর তো খাইছি সবাই, তা আঙুর কি এভাবে থোকায় থোকায় থাকে না? হ্যাঁ, এগুলো আঙুরের গুচ্ছ। সেভাবেই অনেকগুলো পরমাণু মিললে তৈরি করবে পরমাণু গুচ্ছ, ঠিক আছে। এখন পরমাণুগুলো কি একটা নির্দিষ্ট মৌলেরই হতে হবে নাকি ভিন্ন ভিন্ন মৌলেরও হতে পারে? অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের হতে পারে। তাহলে একাধিক মৌলের, দেখো কি বলছে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু। এখন কি শুধুই পরমাণু? না, শুধু পরমাণু না, আয়নও আছে। তাহলে এই জন্য সংজ্ঞায় একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন। আচ্ছা, একটা কাজ করি, আগে আমরা একটা যৌগমূলক লিখি, ঠিক আছে। প্রথমটাই তোমাদের বইতে ছকে যে প্রথমটা দেয়া আছে সেইটা লিখলাম। এর নাম হইল অ্যামোনিয়াম, ঠিক আছে। এর নাম কি? এর নাম হইল অ্যামোনিয়াম। এখন যৌগ, শোনো, আমরা যৌগ সম্পর্কে আগে পড়ছি, আর এখন শিখতেছি যৌগমূলক। এই দুইটা কিন্তু এক না। যৌগ ছিল চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। যেমন একটা যৌগকে আমরা H2O সম্পর্কে জানি, বা পানি, পানি কিন্তু একটা যৌগ, কিন্তু চার্জ নিরপেক্ষ, এই প্লাসও না মাইনাসও না সামগ্রিকভাবে। তো যৌগ আর যৌগমূলকের মধ্যে মেন পার্থক্যটাই হলো যৌগের, খেয়াল করো ভাইয়া, যৌগের কোনো চার্জ থাকে না, কিন্তু যৌগমূলকের পজিটিভ অথবা নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। এখন দেখো এক্সাম্পলটা, যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের চার্জ আছে, দেখো এখানে লেখা কি প্লাস, মানে +1, অর্থাৎ অ্যামোনিয়ামের আধান বা চার্জ কত? +1, ঠিক আছে। এখন আধানও কিন্তু দেখো, আধানই হলো মূলত জারণ সংখ্যা বা জারণ মান। এটা সপ্তম অধ্যায়ে আমরা শিখবো। এই যে চারটা আমি দিছি না, এই যে দেখো, এই যে চারটা, এই চারটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তম অধ্যায় ক্লিয়ার করে আরেকবার দেখবা এই অংশটা, ঠিক আছে। তাইলে ওই সময় অনেক বেশি মজা পাবা, ফিল করতে পারবা জিনিসটারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলছি, যে যৌগ হইল নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই, বাট যৌগমূলক কিন্তু নিরপেক্ষ না। যৌগমূলক পজিটিভ অথবা নেগেটিভ চার্জ বিশিষ্ট হবে। বুঝতে পারছো আমার কথা? আর যৌগমূলক নামের মধ্যে যেহেতু যৌগ আছে, তাহলে জিনিসটা কিভাবে তৈরি হবে? অনেকগুলো পরমাণু মিললে তৈরি হবে ভিন্ন ভিন্ন মৌলের, তাই তো। শুধু পরমাণু না, বিভিন্ন মৌলের পরমাণুও আছে, আবার আয়নও আছে, ঠিক আছে। তাহলে একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে পরমাণু গুচ্ছ তৈরি করে। আর পরমাণু গুচ্ছ কি বলছি? অবশ্যই ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ঠিক আছে। আধান মানেই চার্জ। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা অবশ্যই আমরা সংজ্ঞার মধ্যে উল্লেখ করব, এটি একটি কি মৌলের, অনেকে বলবে কি মৌলের মতো আচরণ করে না। ভাইয়া, মৌলের মতো আচরণ করে না। এই তোমাদের কি মনে আছে, মৌল সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ ছিল না? মৌল কিন্তু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ ছিল। মৌল পজিটিভও না, আবার নেগেটিভও না। কিন্তু মৌল যখন ইলেকট্রন ত্যাগ করত অথবা ইলেকট্রন গ্রহণ করত, ও কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন এগুলোয় পরিণত হইতো, তাই না? এখন আমি একটু আগে তোমাকে বলছি যে যৌগমূলক কিন্তু নিরপেক্ষ না। যৌগমূলক কেমন? চার্জ বিশিষ্ট। তাহলে যৌগমূলক এটা কি কখনো মৌলের মতো আচরণ করতে পারে বলো? মৌল চার্জ নিরপেক্ষ আর যৌগমূলক চার্জ বিশিষ্ট। তাহলে এখন দেখো আমি সংজ্ঞায় কি বলছি, যে এটি অবশ্যই একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করবে। এখন বুঝতে পারছো কেন আয়নের কথাটা বলছে? এই যে একদম তোমার ফুল সংজ্ঞাটা ক্লিয়ার। এখন বলে এই সংজ্ঞাটাকে আসলে মুখস্থ করা লাগে? একটু চিন্তা করবা, হ্যাঁ, বোঝার চেষ্টা করবা। আমি তো বুঝেই দিছি। যেমন তো আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো কি, যে কতিপয় মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, ঠিক আছে।
যেটা কি ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, একে যৌগমূলক বলে। ইজি না বলো? এ কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, এক দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন এখানে একটা কথা লেখছে যে মৌলের আয়নের ন্যায় আচরণ করে। আচ্ছা, আমি যে এখানে লেখছি অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম কার মতো আচরণ করবে বলো তো? ধর এই অ্যামোনিয়াম কি ক্লোরাইড আয়নের মতো আচরণ করবে, বা অক্সাইড কার মতো আচরণ করবে? এই যে অ্যামোনিয়াম, বা এই যে ম্যাগনেসিয়াম বলো তো, বা এই যে সোডিয়াম, অথবা এই যে পটাশিয়াম, কার মতো আচরণ করবে অ্যামোনিয়াম? অ্যামোনিয়ামের চার্জ কত? +1। অক্সিজেন, এই যে অক্সাইড, এর চার্জ কত দেখছো? বা এর জারণ সংখ্যা কত? অ্যাকচুয়ালি -2। তোমরা সপ্তম অধ্যায় করার পর এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবা। এজন্য আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে জারণ, বিজারণ আর জারণ মান বের করার টেকনিক দুইটা ভিডিও আগে দিয়ে রাখছি, যাতে এই পঞ্চম অধ্যায়টা বুঝতে তোমাদের একটু সুবিধা হয়। অক্সিজেনের জারণ মান হলো -2। ক্লোরাইড বা যে ক্লোরিনের জারণ মান কত? -1। দেখো কার সাথে কার চার্জ মেলে? অ্যামোনিয়ামের সাথে চার্জ মেলে কার? অ্যান্সার দাও। অ্যামোনিয়ামও +1। আবার এই যে সোডিয়াম দেখতে পাইতেছো, সোডিয়ামেরও কিন্তু +1। পটাশিয়াম দেখতে পাইতেছো, পটাশিয়ামেরও কিন্তু +1। বাট তাহলে বলো তো অ্যামোনিয়ামের সাথে বা অ্যামোনিয়ামের মতো কে কে আচরণ করবে? সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু অ্যামোনিয়াম আয়নের মতো আচরণ করবে, ঠিক আছে? বাট এই যে অক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এরা কিন্তু কখনো অ্যামোনিয়ামের মতো আচরণ করবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এই সংজ্ঞা বা বেসিক কনসেপ্টে তোমাদের সমস্যা থাকার কথা না। কিছু কথা আমি অলরেডি বলছি যে যৌগমূলক কি ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। হ্যাঁ, এদের আধান সংখ্যাই মূলত যোজন। মানে আধান তো আধানের মধ্যে দেখো, এই আধানের মধ্যে তো প্লাসও আছে আবার মাইনাসও আছে। এজন্য বলছে কি যে, সরি এখানে ভি লেখছি কেন, প্লাসও আছে মাইনাসও আছে, যাকে লেখা লাগবে না। বাট এই আধানের যে সংখ্যাটা, প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু সংখ্যার কথা চিন্তা করবা, ওই সংখ্যাটাই হইলো যোজনে নির্দেশ করে। যেমন অ্যামোনিয়াম ছিল +1, ওর যোজনী 1, কিন্তু কার্বনেট কিন্তু -2, বাট যোজনে কিন্তু শুধুমাত্র এই যে সংখ্যাটা প্লাসও না মাইনাসও না, শুধুমাত্র 2। বুঝতে পারছো? এখন এখানে কিছু কথা আছে যে নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন নামক একটা যৌগমূলকের সৃষ্টি করে। এর আধান সংখ্যা +1। আচ্ছা, এই আধান মূলত আমাদের একটু মনে রাখা লাগবে, একটু পরে আমি তোমাদের একটা টেকনিক শেখাবো, ঠিক আছে? এখানে যে কথাটা আমি বারবার বলছি যে যোজনে কি শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই। আধান বা চার্জ কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। একটা কোশ্চেনের তোমরা আমার অ্যান্সার দাও যে হোয়াট ইজ হাইড্রোজেন আয়ন? এই প্রশ্নটা, হোয়াট ইজ হাইড্রোজেন আয়ন, কেউ কি বলতে পারো? একটা হাইড্রোজেন আয়নের কথা চিন্তা করো, তুমি একটা হাইড্রোজেনের কথা চিন্তা করো, ঠিক আছে? এটা মনে করো একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হলো কি নিউক্লিয়াস। হাইড্রোজেনে প্রথম শক্তি স্তরটাকে, এটা মনে করো আমাদের হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর। এখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 1। তাহলে ওর প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে একটা। তুমি মনে করো এখানে একটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এখানে বলছে কি হাইড্রোজেন প্লাস। আচ্ছা, এই যে হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেন আয়ন কিভাবে তৈরি হয়েছে বলো তো প্রথমে? হ্যাঁ হ্যাঁ বলো। এই হাইড্রোজেন থেকেই তো হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে, তাই না? এখন বল এই এইচ থেকে কিভাবে H+ হয়? সে কি এই হাইড্রোজেন কি ইলেকট্রন গ্রহণ করছে নাকি ইলেকট্রন ত্যাগ করছে? অবশ্যই ত্যাগ করছে। ত্যাগ না করলে ও তো নিজে পজিটিভ হইতে পারতো না। তো ও একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য উপরে +1। ঠিক আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ ওর একটা যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটাকে কি করছে, ও ত্যাগ করছে। মানে এই ইলেকট্রনটা সরাই দিয়েছে। তাই সরাই দিলে থাকে কি শুধুমাত্র হাইড্রোজেনের নিউক্লিয়াস না? তো এই হাইড্রোজেন আয়ন মানে হলো গিয়ে শুধুমাত্র তোমার নিউক্লিয়াস। বুঝতে পারছো? আবার আমরা জানি যে হাইড্রোজেনের কি বলতো, মৌলের যে প্রতীক, এই যে হাইড্রোজেন এভাবে না, হাইড্রোজেনের প্রতীক নিচে পারমাণবিক সংখ্যা, উপরে ভর সংখ্যা। আমরা কিন্তু জানি যে প্রকৃতিতে অবস্থিত বেশিরভাগ হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন নাই। তোমাদের কি মনে আছে যে এইটা হলো গিয়ে প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, টিট্রিয়াম, এগুলো সব শিখাইছি না তোমাদের আমি?
ওই যে আইসোটোপে সব সব শিখানো। তাহলে হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন নাই, আমি যে বলছি ও নিউক্লিয়াস, এইটা হলো গিয়া হাইড্রোজেন আয়ন মানে হলো শুধুমাত্র হাইড্রোজেনের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে আছে কি বলতো তাইলে? শুধুমাত্র, যেহেতু কোনো নিউট্রন নাই, আছে কি? শুধুমাত্র প্রোটন আছে। এই জন্যই বলছি যে হাইড্রোজেন আয়ন মানেই হইল প্রোটন। বুঝতে পারছো? এখন এখানে একটা সুপার লেভেলের ইম্পর্টেন্ট একটা চার্ট আছে, এটা আমাদের সবার পারা লাগবে। এটা বলতে পারো এটা বেসিক কেমিস্ট্রি। ঠিক আছে? এই যে যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী, তোমাদের মেইনলি যে জিনিসটা মুখস্থ রাখতে হবে সেটা হলো যৌগমূলকের নামগুলা আর সংকেতগুলা। যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম মানে যে NH4 প্লাস, এটা তো ভাই তুমি মুখস্থ করা ছাড়া পারবা না, তাই না? কার্বনেট মানে CO3, এই চার্জ আমি বের করা তোমাদের শিখাইতে পারি, বাট তাও মুখস্থ করে ফালাইও, মানে ইজি তো, অত সময় লাগবে না। ঠিক আছে, তবে বের করা যায়, আমি সব কটা বের করে তোমাদের দেখাবো। কার্বনেট CO3, হাইড্রোজেন কার্বনেট কি? এটা হাইড্রোজেন দেবা তারপরে CO3। কার্বনেট যদি হয় CO3 তাহলে হাইড্রোজেন কার্বনেট মানে কি? তুমি একটা হাইড্রোজেন দেবা তারপর কার্বনেটটা এবার লিখবা CO3। সালফেট, সালফেট মানে হলো কি SO4, হাইড্রোজেন সালফেট HSO4। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিও জিনিসটা। নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রোক্সাইড, ফসফোনিয়াম, এই আধানও লাগবে আর যোজনীয় লাগবে। আধান পারলে তো আর যোজনী পারাই যায়। কেন? কারণ এই যৌগমূলকগুলোর মধ্যে দেখো শুধুমাত্র প্রথমটা +1 চার্জ, আর একেবারে শেষেরটার চার্জ হলে গিয়ে +1, মানে শুধুমাত্র প্রথম আর শেষেরটা এই দুইটার চার্জ পজিটিভ। কে কে? অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, NH4 প্লাস, PH4 প্লাস। এটা বাদে মনে কিন্তু রাখা যায়, দেখো আমরা যারা পর্দা সারণী ভালো মতো পড়ছি তারা জানে যে এই নাইট্রোজেনের নিচেই কিন্তু ফসফরাস, তাই না? এই দুইটা কি 15 নম্বর গ্রুপের মৌল। আর এই ভিতরে যা আছে এগুলো কিন্তু সব নেগেটিভ চার্জ, কিন্তু সবার নেগেটিভ, খেয়াল করছো? সবার চার্জ নেগেটিভ। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় যে এখানে একটু আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা বলবো। তোমরা যদি কেউ না বুঝে থাকো ইটস ওকে, বোঝা লাগবে না, জাস্ট আগের ছকটা মুখস্থ করবা তাইলেই হবে। এই যে NH3, এই যে অ্যামোনিয়াম কিভাবে তৈরি হয়, অ্যামোনিয়াম আয়ন বা অ্যামোনিয়াম যে যৌগমূলকটা কিভাবে তৈরি হয়? অ্যামোনিয়াম তৈরি হয়, অ্যামোনিয়া নামে একটা গ্যাস আছে, এই অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত করাইলে অ্যামোনিয়াম তৈরি হবে। একটু আগে বইতে কিন্তু বলছিল যে একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং একটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হবে, তাহলেই অ্যামোনিয়াম যৌগমূলকটা তৈরি হবে। বুঝতে পারছো? আবার ফসফোনিয়াম কিভাবে তৈরি হবে? প্রথমে থাকবে PH3। ঠিক আছে, এই PH3-র নাম হলো ফসফিন, একে বলে ফসফিন। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই। ওই ফসফিনের সাথে তুমি হাইড্রোজেন আয়ন যুক্ত করবা। হাইড্রোজেন আয়ন যেহেতু যেহেতু চার্জ +1, এই জন্য সামগ্রিকভাবে চিন্তা করো, এখানে ফসফরাস কিন্তু একটা আছে, তাই লেখো P। হাইড্রোজেন ছিল 3টা কিন্তু আরও একটা যুক্ত করছো, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে 4টা। আর চার্জ, এখানে চার্জ দেখো, আমরা যারা জারণ বিজারণ ভালো মতো শিক্ষা আসছে, জারণ মান, হ্যাঁ এই কনসেপ্টটা আমাদের যাদের আছে তারা কিন্তু জানি যে সামগ্রিকভাবে একটা যৌগের চার্জ কিন্তু সবসময় শূন্য। তাহলে PH3-র চার্জ বা আধান হলো 0। এই শূন্যর সাথে তুমি যোগ করতেছো হাইড্রোজেনের +1, মানে শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে? +1। এই জন্যই PH4-এর চার্জ হয়েছে +1। বুঝতে পারছো? এই অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। আচ্ছা ঠিক আছে, এখন এইটার নাম কি? এই যৌগটা এটা তো সবাই জানো, কার্বন ডাই অক্সাইড, তাই তো? এই কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি যখন এই যে অক্সাইড আয়ন যুক্ত করতেছো, অক্সাইড আয়ন, অক্সাইড বা অক্সিজেনের জারণ মান হলো গিয়ে -2। এটা সপ্তম অধ্যায়ে গিয়ে আমরা শিখবো। যখন তুমি যুক্ত করতেছো তখন কি তৈরি হয়েছে দেখো, একটা কার্বন আগে থেকেই ছিল, তো একটা কার্বন তুমি লেখলা, 2টা অক্সিজেন ছিল, আরও একটা অক্সিজেন, মানে মোট কিন্তু 3টা অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেন 3টা আর 2-, এখানে ছিল 0, এখানে আবার 2-, তাহলে যোগ করলে কত হয়? 2- বা -2। বুঝতে পারছো কেন কার্বনেটের কার্বনেটের আধান বা চার্জ হইলো -2? আর আধান বা চার্জ যদি -2 হয় তাহলে কার্বনেটের যোজনী কত হবে? যোজনী হবে শুধুমাত্র 2, কারণ যোজনী +- হয় না, যোজনী শুধুমাত্র সংখ্যা। ঠিক আছে, তাহলে কার্বনেটের জারণ মান -2 বা কার্বনেটের চার্জ -2, কিন্তু কার্বনেটের যোজনী কত?
শুধুমাত্র 2, জাস্ট দ্য নাম্বার, নট দ্য সাইন। ওকে, এখন নিচে দেখি তো কি লিখছি, যে কার্বন ডাই অক্সাইড, ধরি এই কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি যখন হাইড্রক্স, এটা এই যে OS মাইনাস না, এটাও কিন্তু একটা যৌগমূলক, একে আমরা বলি হাইড্রক্সাইড। এর নাম কি? হাইড্রক্সাইড। কেন? অক্সিজেন আছে দেখে অক্সাইড, আর হাইড্রোজেন আছে দেখে হাইড্রো, তাই একসাথে কি বলবে? হাইড্রো অক্সাইড, মানে হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই হাইড্রোক্সাইড আয়নের চার্জ হলো গিয়ে -1। তোমরা যারা মানে একদম জারণ বিজারণ পড়ে তারা খুব ফিল করতে পারতেছো জিনিসটাকে। কিভাবে? দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের জারণ মান হলো +1, আর অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে +1 -2 করলে কত হয়? মানে 1 - 2 সমান কি? -1 না? এর জন্য সামগ্রিকভাবে হাইড্রোক্সাইডের চার্জ কত? -1। বুঝতে পারছো? এগুলো কিন্তু সব হিসাব, সব ইজি একেবারে। তোমরা 7 অধ্যায় কইরা অবশ্যই এইবারটা আরেকবার দেখবা, একদম পানির মতো সহজ লাগবে এই বিষয়গুলোকে। দেখো, তাহলে এখানে আমার কি ছিল? একটা হাইড্রোজেন ছিল, একটা কার্বন ছিল লিখলাম, আর 2টা অক্সিজেন আগে থেকে ছিল, আর একটা অক্সিজেন নতুন করে আসছে। তাহলে মোট 3টা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন। আর চার্জের হিসাবটা তো আমি তোমাকে দেখাই দিলাম। এই যে আমি যৌগটা, এর নাম কি জানো? মানে এই যে যৌগমূলকটা, একে আমরা বলি হাইড্রোজেন কার্বনেট। এই হাইড্রোজেন কার্বনেটের একটা স্পেশাল নাম আছে, সেটা হলো বাইকার্বনেট। তোমরা অবশ্যই এটা মনে রাখবা, ঠিক আছে? এই হাইড্রোজেন কার্বনেটের আরেকটা নামই হইলো বাইকার্বনেট, ঠিক আছে? মনে অবশ্যই রাখতে হবে আমাদের জিনিসটা। এরপর দেখো, এখানে আমি একটা জিনিসের সংকেত লেখা রাখছি, এই যে একটা অ্যাসিড, ঠিক আছে? এই অ্যাসিডটার নাম হইলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, তোমরা তো অ্যাসিড আগে পড়ো নাই। দেখো, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এই জিনিসগুলো কি, এগুলো আমরা অ্যাসিড ক্ষার সমতা, এই চ্যাপ্টারটা যখন পড়বো ওই সময় তুমি বুঝে যাবে, ঠিক আছে? যাই হোক, এই কার্বনিক অ্যাসিডকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো পানি পাবো, আর পাবো, সরি সরি সরি, আমি উল্টা করছি দাঁড়াও। এই কার্বনিক অ্যাসিড অনেক বেশি ইম্পর্টেন্ট একটা, বলতে পারো, অ্যাসিড। আমাদের যে শরীর, এই শরীরের মধ্যে বাফার সিস্টেম আছে, এই বাফার সিস্টেম সম্পর্কেও তোমরা 9-10-এ আছে কিনা আমার সঠিক মনে নেই, 11-12-এ খুব বিস্তারিতভাবে শিখবা। যাই হোক, সেদিকে না যাই। এই কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়েছিল পানি আর কার্বন ডাইঅক্সাইড মিললা, বুঝছো? মনে করো এই হলো গিয়ে পানি, আর এই হলো কার্বন ডাই অক্সাইড, এই দুইটা যখন যুক্ত হয়েছে তখন এই কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তুমি মিলাই দেখো, এই যে 2টা হাইড্রোজেন, একটা কার্বন, এই একটা অক্সিজেন, এই 2টা অক্সিজেন, মানে মোট 3টা অক্সিজেন। বুঝতে পারছো? আর তুমি যখন একে বিশ্লেষণ করবা তখন তুমি পাবা, ধরো একটা হাইড্রোজেন আয়ন তুমি আলাদা করলে, একটা হাইড্রোজেন, আর মনে করো বাকি থাকবে কি? এই জিনিসটা না, বলো? একটা হাইড্রোজেনকে আলাদা লেখলা, আর তাছাড়াও কি, এই যে একটা হাইড্রোজেন আর এই যে CO3, এটা যদি প্লাস হয় তাহলে এই যে এই CO3-র চার্জ কি হবে? মাইনাস না, বলো? কারণ আমরা জানি যে একটা যৌগের সামগ্রিকভাবে চার্জ কিন্তু 0 হবে। এটা যেহেতু +1, তাহলে এইটা হবে -1। আবার আমরা যদি কেউ যদি এইভাবে চিন্তা করি যে এই যে কার্বনিক অ্যাসিড, তুমি যদি কি বিশ্লেষণ করো, তাহলে তুমি মনে করো 2টা হাইড্রোজেন আয়ন পাইতেছো, 2টা হাইড্রোজেন আয়ন পাইতেছো, আর বাকি থাকে কি তাহলে? 2টা হাইড্রোজেন আয়ন, বাকি থাকে এই যে CO3। এখন বলো তো, CO3-র চার্জ আমি কত দেবো উপরে? এখন মনে হইতে, এই যে হাইড্রোজেন আয়নের চার্জ তো +1, কিন্তু হাইড্রোজেন আয়ন আছে কয়টা? 2টা না? তাহলে একটা হাইড্রোজেন আয়নের যদি চার্জ হয় +1, তাহলে 2টা হাইড্রোজেন আয়নের চার্জ কত? অবশ্যই +2। এটা যদি +2 হয়, তাহলে কার্বনেটের চার্জ কি -2 হবে না? আচ্ছা, ঠিক আছে। এখন পরবর্তীতে কি আছে একটু লক্ষ্য করি। এগুলো জাস্ট জেনারেল নলেজ, আমি তোমাদের সঙ্গে জাস্ট কিছু আলোচনা করতেছি, আর কিছুই না। এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট শোনো, ঠিক আছে? এটার নাম, এই যে যৌগটার নাম কি তোমাদের কিন্তু এখন পারা উচিত। এটার নাম কি? আমি যে লিখছি SO3, পারবা কেউ? এস মানে সালফার, আর অক্সিজেন আছে কয়টা? 3টা। 3 মানে ট্রাই, তাহলে সালফার ট্রাই অক্সাইড না? ঠিক আছে। আর এই তাহলে এটার নাম কি হবে? এই যে SO2। সালফার তো আছে, বাট 2টা আছে না? 2 মানে কি? 2 মানে ডাই, তাই না?
ডাই, তাহলে সালফার ডাই অক্সাইড, এটা হলো গিয়ে সালফার ট্রাই অক্সাইডের সংকেত, আর এটা হলো সালফার ডাই অক্সাইডের সংকেত। সালফার ট্রাই তুমি এভাবে চিন্তা করতে পারো যে সালফার ট্রাই অক্সাইডের সাথে তুমি যখন একটা অক্সিজেন যুক্ত করলা, অক্সিজেন তো না মানে অক্সাইড আয়ন, ঠিক আছে, অক্সাইড আয়ন তুমি যখন যুক্ত করলা, তখন তুমি দেখো একটা সালফার, 4টা অক্সিজেন, আর যেহেতু 2 মাইনাস এই জন্য ওই যে 2 মাইনাস আর কি, ঠিক আছে। সালফেট, তাহলে সালফেট আয়ন বা সালফেট যে যৌগমূলকটা, এই সালফেট যৌগমূলকটা কিভাবে তৈরি হয়েছে? সালফার ট্রাই অক্সাইডের সাথে একটা অক্সাইড আয়ন যুক্ত হয়ে, বুঝতে পারছো? আর এই যৌগে দেখো এই যে সালফার ট্রাই অক্সাইডে সালফারের জারণ মান কত জানো? সালফারের জারণ মান হবে +6। তোমরা জাস্ট একটু 7 অধ্যায় কমপ্লিট করে বা জারণ বিজারণ ভিডিওটা দেখে তারপর এই ক্লাসটা একটু করবা, তারপর তুমি পুরো ফিল পাই যাবা। কেন এটা +6 কিভাবে? এই যে অক্সিজেন আছে কয়টা? 3টা না? একটা অক্সিজেনের চার্জ হলো -2, তাহলে 3টা অক্সিজেনের চার্জ কত? 3 দুগুণে 6, প্লাস মাইনাসে মাইনাস, মানে -6। এখন এই পার্টটা যদি -6 হয়, তাহলে সালফারের কি +6 হতে হবে না নিরপেক্ষ হওয়ার জন্য? এই জন্য এর +6। আবার তুমি যদি সালফার ডাইঅক্সাইডের দিকে লক্ষ্য করো, এই সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী তো শুধুমাত্র নাম্বার, আমরা জারণ মানের কথা বলতেছি। জারণ মান কত হবে? +4 না? জারণ মান হবে +4, আর যোজনী হবে 4, আর এখানে যোজনী হবে 6, ঠিক আছে, প্লাস বলা লাগবে না, শুধু নাম্বার। যদিও শুধু নাম্বার বললে আসলে প্লাসই মিন করে, তাও এই যে সালফার ডাইঅক্সাইড আরেকটা তুমি অক্সাইড আয়ন যুক্ত করলে কি হবে দেখো, একটা সালফার, 3টা অক্সিজেন, আর 2 মাইনাস দেখে 2 মাইনাস, বুঝতে পারছো? তাহলে এই যে যৌগটা, এটার নাম কি? এর নাম হইলো সালফেট। আর এই যে তৈরি হয়েছে এর নাম কি জানো? এর নাম হইলো সালফাইট। এই যে সালফাইট আর সালফেট আমি এইভাবে মনে রাখতাম, যেটার নামটা একটু ছোট সেইখানে দেখো এই যে অক্সিজেন কয়টা আছে? 4টা। সালফেট কিন্তু নামটা একটু ছোট, অক্সিজেন আছে 4টা। আবার সালফাইট নামটা একটু বড়, এই জন্য অক্সিজেন থাকবে একটু কম, আছে কয়টা? 3টা। চার্জ কিন্তু সমান, এইখানেও 2 মাইনাস, এইখানেও 2 মাইনাস। আমার টেকনিকটা সহজ না বলো, নাম দিয়ে মনে রাখা? আবার নাইট্রেট, নাইট্রেট আছে দেখো, নাইট্রেট হলো কি NO3, 3টা অক্সিজেন। আবার নাইট্রাইট, নাইট্রাইটে কিন্তু নাম যেহেতু একটু বড়, তাহলে একটু কম হবে অক্সিজেন, দেখো 2টা অক্সিজেন আছে। চার্জ সমান, এখানেও -1, এখানেও -1। চার্জ কিভাবে বের করা যায় সেটা আমি তোমাদের একটু পরে শিখাবো। তো এইভাবে নাম, এই যে কোনটা ছোট কোনটা বড়, এইভাবে আমরা কনফিউশন এড়াইতে পারবো না বলো পরীক্ষার হলে? ঠিক আছে, মেইনলি জাস্ট মনে রাখবা সালফেট হলো SO4 আর নাইট্রেট হলো NO3। এটা মনে রাখলে সালফাইট আর নাইট্রাইট এমনি এমনি তুমি বের করতে পারবো অটোমেটিক। আচ্ছা, তাহলে এখানে কেন, কিভাবে এই যে সালফাইটের চার্জ যে 2 মাইনাস হয়েছে, তোমাদের কোনো সন্দেহ আছে এখানে? কিভাবে হয়েছে সেটা তো আমি দেখাইলাম তোমাকে বিক্রিয়া করে। কারণ একটা অক্সাইড আয়ন যুক্ত হয়েছে, একটা অক্সাইড মানে এখানে 2 মাইনাস আছে। সালফার ডাইঅক্সাইডের জারণ মান হলো মোট সামগ্রিকভাবে সালফার ডাইঅক্সাইড এই যৌগে জারণ মান হলো 0, ঠিক আছে। কিভাবে? কারণ সালফারের হইলো +4 আর অক্সিজেনের মোট হইলো গিয়া -4, তাহলে +4 -4 মানে কি 0, তাহলে এটা হলো গিয়ে 0। আর অক্সিজেনে আছে 2 মাইনাস, মানে কি অনেকটা এমন না যে 0 - 2, 0 - 2 মানে কি -2 না? এইভাবে সালফার ট্রাই বা এই যে সালফাইট আয়নের জারণ মান -2, বুঝতে পারছো? তোমরা আবার এই যে এইটারে আবার সালফার ট্রাই অক্সাইড বলতে চাইও না, এইটারে আবার সালফার ট্রাই অক্সাইড বলতে চাইও না, এটা কিন্তু আয়ন, বাট এইটা হলো কি সালফার ট্রাই অক্সাইড, নিরপেক্ষ অবস্থায় আছে, বাট এই জিনিসটা কিন্তু নিরপেক্ষ অবস্থায় নাই, এটাকে আমরা বলবো সালফাইট। পার্থক্যটা খেয়াল রাখো, কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য। এখন দেখো নিচে তাকাই, একটা রিয়াকশন আমরা দেখব এই যে সালফার ট্রাই অক্সাইডের সাথে। আচ্ছা বলো তো এটা কি সালফার ট্রাই অক্সাইড আমি কেন বললাম? আমি এটাকে সালফাইট যৌগমূলক কেন বললাম না? কারণ এটা আয়ন না, এটা নিরপেক্ষ অবস্থায় আছে, এটা নিরপেক্ষ অবস্থায় আছে দেখে আমরা একে সালফার ট্রাই অক্সাইড বলছি রাদার দেন সালফাইট আয়ন বা যৌগমূলক। এখন দেখো তাহলে পানির সঙ্গে যখন তুমি রিয়াকশনটা করাবা, 2টা হাইড্রোজেন আছে, লেখো হাইড্রোজেন 2টা, সালফার আছে 1টা, লেখো সালফার 1টা। অনেকে বুঝে গেছো কি হবে, এখানে অক্সিজেন আছে 3টা, অক্সিজেন আছে 1টা, মানে মোট অক্সিজেন আছে 4টা। এই যে O4, এর নাম তো আমরা সবাই জানি তাই না? খুবই ফেমাস একজন যৌগ, নাম কি বলো? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2SO4 মানে কি
সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড যদি বিশ্লেষণ করো তুমি, এই সালফিউরিক অ্যাসিড যদি তুমি বিশ্লেষণ করো বা ভাঙো, তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো পাইতে পারো, যেমন 2টা হাইড্রোজেন আয়ন আর একটা সালফেট আয়ন। যেহেতু এটা 2+, তাহলে এটা হবে 2-, অথবা এইভাবে চিন্তা করতে পারো, একটা হাইড্রোজেন আয়ন পাইলাম, তাহলে কিন্তু এখানে কি থাকবে, হাইড্রোজেন সালফেট। বুঝতে পারছো? মানে এই যে কার্বনিক অ্যাসিডকে আমরা যেভাবে বিশ্লেষণ করছি না, এই সালফিউরিক অ্যাসিডকে আমরা একটু সেইভাবে বিশ্লেষণ করলাম আর কি, আর কিছুই না। সমস্যা আছে কোনো? এইভাবে দেখো, এই যে সালফেটের চার্জ কত, -2। আবার হাইড্রোজেন সালফেট, এই হাইড্রোজেনের সালফেট হলো -1। এখানে সব কিছু আছে, যে সালফেটের চার্জ হলো -2, হাইড্রোজেনের সালফেট হলো -1। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ এটাকে বলে নাইট্রিক অ্যাসিড। এই যে HNO3, এই HNO3 যৌগে নাইট্রোজেনের জারণ মান কত, এগুলো কিন্তু আমরা সপ্তম অধ্যায়ে শিখছি সব। যেমন হাইড্রোজেনের জারণ মান হলো কি +1, অক্সিজেন একটার যদি -2 হয় তাহলে 3টার হবে -6। মানে অনেকটা এমন যে নাইট্রোজেনের জারণ মান তো আমরা জানি না, সো এটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের হলো কি +1, নাইট্রোজেনেরটা ধরলাম এক্স, প্লাস অক্সিজেনের এক একটার হলো -2, আছে 3টা মানে -6, প্লাসের সঙ্গে -6, তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, তাহলে আমি একসাথে -6 লেখা দিতে পারি। এই যে লেখলাম, এটা হলো কি এই সমগ্র এই যৌগটার কি মোট জারণ মান। এই মোট জারণ মান কত হবে, যেহেতু নিরপেক্ষ তাহলে 0 হবে। তাহলে এখন তুমি যদি এই সমীকরণটা সমাধান করো, দেখবা যে এক্স এর ভ্যালু আসছে +5। তার মানে এই যে নাইট্রিক অ্যাসিড যৌগে নাইট্রোজেনের জারণ মান কত, +5। তুমি যদি এই যে নিচে আরেকটা অ্যাসিডের সংকেত লিখছি, এর নাম আবার নাইট্রাস অ্যাসিড। এই তোমরা বেশি কঠিন মনে করো না জিনিসটারে, তোমার মুখস্থ করা লাগবে না এগুলা, জাস্ট একবার দেখো, ঠিক আছে। নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মানও আমরা এই সেম উপায় বের করতে পারি। বের যদি করো তাহলে হইবে কত জানো, হবে +3। আমরা কিন্তু বলছিলাম আগের ক্লাসে যে নাইট্রোজেন কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তোমাদের মনে আছে কিনা জানি না। কি কি ছিল, 3 এবং 5, কখনো কখনো 3, কখনো কখনো 5, ঠিক আছে। আর জারণ মান হলো +3 +5। এই হলো আমাদের কিভাবে, দেখো নাইট্রিক অ্যাসিডকে যখন তুমি বিশ্লেষণ করছো, তুমি মনে করো এই যে নাইট্রেট আয়ন পাইছো, তুমি নাইট্রেট আয়ন কিভাবে পাইছো, নাইট্রিক অ্যাসিডকে বিশ্লেষণ করে। আর তুমি যদি নাইট্রাস অ্যাসিডকে বিশ্লেষণ করো, তখন তুমি পাবা নাইট্রাইট আয়ন, ঠিক আছে। কখন নাইট্রেট পাবা, কখন নাইট্রাইট পাবা, দুইটা ক্লিয়ার? লাগবে না, এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখাইতেছি, ঠিক আছে। দেখো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের সালফেট আর সালফাইট, এই পৃষ্ঠা দিয়ে দেখাই। এই যে আমাদের সালফেট ছিল আর আমাদের ছিল সালফাইট। এই সালফেটে সালফারের জারণ মান ছিল +6, আমি কিন্তু সালফারের জারণ মান কথা বলতেছি, সালফারের জারণ মান ছিল +6, আর সালফাইটে সালফারের জারণ মান ছিল +4। একইভাবে নাইট্রেটে দেখো, যেগুলো ছোট ওদিকে জারণ মান কিন্তু বেশি। নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান ছিল +5, আর নাইট্রাইটে নাইট্রোজেনের জারণ মান ছিল কত, একটু আগে দেখাইলাম, +3। বুঝতে পারছো? তোমরা অবশ্যই সপ্তম অধ্যায় করে এই পার্টটা আরেকবার দেখবা, তাহলে অনেক বেশি ভালো লাগবে বা কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের, ঠিক আছে। আবার দেখো এই যে H3PO4, এই যে এই সংকেতটা হইলো ফসফরিক অ্যাসিডের, ঠিক আছে। তুমি যদি কি বিশ্লেষণ করো তখন কি পাবা, 3টা হাইড্রোজেন আয়ন পাবা, আবার একটা ফসফেট আয়ন পাবা। তাহলে এই যে যেহেতু 3টা হাইড্রোজেন আয়ন মানে কি 3+, তাহলে অবশ্যই ফসফেটের কত হবে, 3- না? এভাবেই দেখো ফসফেট, এই যে ফসফেটের আদান হইলো -3, এর জন্য যোজনী হইলো শুধুমাত্র 3। আমি চেষ্টা করেছি যে যতগুলো যৌগমূলকের কথা তোমাকে বইতে বলা আছে সেগুলো একটু ব্যাখ্যা করতে, যে আসলে জিনিসগুলো কিভাবে আসছে, ঠিক আছে। বুঝতে পারছো না? এখন আমি যদি তোমাকে বলি যে HPO4, এই HPO4 এর চার্জ কত হবে, কেউ জানো? HPO4 এর চার্জ, মানে হাইড্রোজেন ফসফেটের চার্জ কত হবে?
দেখো দেখো ফসফেটের চার্জ কত? ফসফেটের চার্জ হলো 3, অনেক দেখ খেয়াল করো, এই হাইড্রোজেনের চার্জ কত? +1। এর সঙ্গে যোগ করবা ফসফেটের চার্জ, ফসফেটের চার্জ কত? -3, তাই না? তুমি যদি যোগটা করো তাহলেই তো তুমি সামগ্রিকভাবে এই হাইড্রোজেন ফসফেটের চার্জটা পাইয়ে যাবা। দেখো তো প্লাস মাইনাস যে -3, মানে 1 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। -2 না, -2, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেনের ফসফেটের চার্জ কত? -2। বুঝতে পারছো? তো এইভাবে আমরা যে কোনো, হ্যাঁ, যে কোনো আয়ন থাকুক, যে কোনো যৌগ থাকুক, আমাদের কিন্তু জারণ মান বের করা শিখতে হবে। জারণ মান পারলে তুমি যোজনীয় বলতে পারবা। ঠিক আছে, আচ্ছা সামনে যাই। এগুলো যদি কেউ নাও বুঝে থাকো কোনো সমস্যা নাই, এগুলা না বুঝলেও চলবে, ঠিক আছে? কিন্তু 7 অধ্যায় করার পর তোমার এগুলো বুঝতেই হবে। যৌগের রাসায়নিক সংকেত খেয়াল করি, রাসায়নিক সংকেত অথবা আণবিক সংকেত দুইটা জিনিসই সেম। হ্যাঁ, রাসায়নিক সংকেত কাকে বলে? যে কোনো একটা যৌগ, এই যৌগটা কি অনেকগুলো অণু, মানে কি বলে, পরমাণু মিললেই তো তৈরি হয়েছে, তাই না? যৌগটা এখন হইতে পারে যে একটা একটা নির্দিষ্ট মৌলের অনেকগুলো পরমাণু হইতে পারে, আবার ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু কিন্তু হইতে পারে। তোমাদের মনে আছে আমি শিখাইছি, তাই না? আচ্ছা সরি, যদি একটা মৌলের আমি সরি 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 একটু ভুল বলছি, স্লাইটলি মিস্টেক করছি, ঠিক আছে? আগে আমরা অণুর কথা একটু মনে করাই দিই তোমার। আমি যখন অণু তোমাকে শিখাইছিলাম একটা কথা বলছি যে অণু কিন্তু মৌলেরও হইতে পারে, আবার যৌগেরও হইতে পারে। মৌলের অণুর মধ্যে থাকবে কি শুধুমাত্র একটা নির্দিষ্ট মৌলের কতগুলো পরমাণু, বাট যৌগের অণুতে কি থাকতো? যৌগের অণুতেও পরমাণু থাকতো, কিন্তু একটা নির্দিষ্ট মৌলের থাকতো না, একাধিক ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকতো। মনে আছে এগুলা? এখন আমরা যৌগের সেই যৌগের রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত কাকে বলে? যৌগের মধ্যে যে সকল মৌল আছে সেই মৌলগুলোর প্রতীক, মৌলের প্রতীক বা যৌগমূলকের, আমরা কিন্তু পঞ্চম অধ্যায় করার আগে যৌগমূলকের সম্পর্কে পরিচিত ছিলাম না। পঞ্চম অধ্যায়ে এসে আমরা যৌগমূলক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাপোজ আমি যদি তোমাকে একটা ফেমাস যৌগমূলক লিখি, যেটা আমি মানে বেশিরভাগ এক্সাম্পল ইউজ করি, সেটা কি যে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম একটা যৌগমূলক যার চার্জ হইল +1। এই অ্যামোনিয়াম আর মনে করো ক্লোরিন যদি যুক্ত হয়, দেখো খেয়াল করো, অ্যামোনিয়ামের চার্জ যেহেতু +1, আর আমরা জানি ক্লোরিনের চার্জ কত? -1 না, তাই না? হ্যালোজেন যারা তাদের সবারই তো চার্জ হইল -1, তো এখানে কিন্তু -1। এই জন্য আমরা এই যৌগটার নাম হইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যৌগে খেয়াল করো, অ্যামোনিয়াম অণু আছে কয়টা? বা অ্যামোনিয়াম সরি অণু নেই, অ্যামোনিয়াম আয়ন আছে কয়টা? কেউ আবার 4টা বইল না, 4 কিন্তু না, এই NH4 এই পুরা জিনিসটাই হলো অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়াম আয়ন কয়টা আছে এখানে? অবশ্যই একটা আছে, তাই না? আবার এই যে ক্লোরিন, এই ক্লোরিন কয়টা আছে? একটা আছে। তাহলে একটা অ্যামোনিয়াম যৌগমূলক অথবা আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা গঠন করছে। এখন আমি এই যৌগটা দেখা মানে এই যে সংজ্ঞা দেব, বুঝছো? দেখো এই যৌগের মধ্যে কি আছে? আমাদের মৌল হিসাবে এই যে ক্লোরিন ছিল, তাহলে এই যে মৌলের প্রতীক, মৌল হইলে আমি নেব তার প্রতীক। বাট যদি মৌল না হয়ে যৌগমূলক হয় তখন কি করব? যৌগমূলকের কি কোনো প্রতীক হয় বলো তো? এই যে আমি যৌগমূলকগুলো আমরা দেখছি, এই যৌগমূলক এগুলো কি প্রতীক নাকি সংকেত? হ্যাঁ, যৌগমূলকের কিন্তু প্রতীক না, কারণ যৌগমূলক নিজেই তো অনেকটা যৌগের মতো। পার্থক্য হইলো জাস্ট যৌগমূলকের চার্জ থাকবে আর যৌগের চার্জ থাকবে না, ঠিক আছে? তাহলে যৌগমূলকের কিন্তু হবে সংকেত। এই জন্যই আমি সংজ্ঞাতে বলছি যে মৌলের প্রতীক বা যে সকল যৌগমূলক থাকবে যৌগের মধ্যে সেই যৌগমূলকের সংকেত। যেমন এই যৌগে আমার যৌগমূলক আছে অ্যামোনিয়াম আয়ন, এই দেখো এই যে অ্যামোনিয়াম, আমি কিন্তু এর সংকেতটা লিখছি। এখন শুধু সংকেত বা প্রতীক লেখলেই কি হয়ে যাবে? না, কোনটা কতগুলো আছে সেটাও তো লিখতে হবে, তাই না? এবং তাদের সংখ্যার মাধ্যমে কোন একটা যৌগ অণুকে বা যৌগের অণুকে প্রকাশ করাই হলো তার রাসায়নিক সংকেত। একদম বইয়ের সংজ্ঞাটা আমি এখানে লিখছি। সংজ্ঞাটা বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে? একবার চিন্তা করলেই পারবা কি যে মৌলের প্রতীক বা যৌগমূলকের সংকেত এবং
এদের সংখ্যার সাহায্যে কোনো যৌগের অণুকে প্রকাশ করাই হলো তার রাসায়নিক বা আণবিক সংকেত। ঠিক আছে, এখন দেখো নিচে আমি কিছু যৌগের রাসায়নিক সংকেত চাইছি। যেমন পানির রাসায়নিক সংকেত কি, এটা তো সবাই পারে, বলো তো কি? পানির রাসায়নিক সংকেত কি? H2O, তাই না? H2O, এই নামে একটা ধানমন্ডিতে রেস্টুরেন্ট আছে। তোমরা যখন অনেক ছোট, আমি নিজেও ছোট ছিলাম, এরকম একটা ক্লিপ ভাইরাল হয়েছিল। আচ্ছা, এই বাকি দুইটা আমরা একটু পরে দেখতেছি। এখন কারণ ওইটা দুইটা লেখার আগে আমি তো এই H2O মুখস্থ আমি জানি, এই জন্য লিখতে পারছি। বাট আমাদের এই যে রাসায়নিক সংকেত, এটা লেখার তো অবশ্যই একটা নিয়ম আছে, তাই না? যেমন আমি মনে করো লেখলাম যে ভাইয়া কি লেখা যায়, অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখো, আমি লিখলাম যে এই। এখন এইটা দেখা কি তোমার মাথা একটু ঘুরবে না যে ভাইয়া এই 2, এই 3, এই 4 কোথা দিয়ে কি আসলো? ঘুরবে কিনা বলো? তাহলে অবশ্যই আমাদের রাসায়নিক বা আণবিক সংকেত লেখার নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে এখন শিখতে হবে। ঠিক আছে, রাসায়নিক সংকেত একদম ইজি। সাপোজ অলরেডি কিছু নিয়ম হলো গিয়ে কমন সেন্স, অলরেডি তোমরা জানো। যেমন অক্সিজেন, অক্সিজেন অণুর সংকেত কি ছিল বলো তো? O2 ছিল না? কিভাবে হয়েছে এই সংকেতটা, আমি কিভাবে লিখছি? এই যে অণুটা বা যে মানে অণুটার কথা বলতেছি, এই অণু কি কি পরমাণু দিয়ে তৈরি হয়েছে? শুধুমাত্র কিন্তু অক্সিজেনের পরমাণু দিয়েই তৈরি হয়েছে। তাহলে এই জন্য আমি অক্সিজেনের প্রতীকটা লিখছি। তারপরে আমি চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু অক্সিজেনের কতগুলো পরমাণু দিয়ে তৈরি হয়েছে? 2টা পরমাণু দিয়ে তৈরি হয়েছে, এই জন্য অক্সিজেনের অণুর সংকেত কি? O2। আবার আমি যদি ওজোন গ্যাসের কথা চিন্তা করি, সেই ওজোনের সংকেত কিন্তু আবার O3, কারণ ওজোন এইটাও অক্সিজেন নিয়েই তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা অণুতে কতগুলো অক্সিজেনের পরমাণু আছে? 3টা অক্সিজেনের পরমাণু মিললা একটা ওজোন অণু তৈরি করে, বুঝতে পারছো? বাট যদি সিনারিওটি একটু অন্য রকমের হয়, যদি একটা মানে এখানে তো শুধুমাত্র একটা নির্দিষ্ট মৌলেরই একাধিক পরমাণু ছিল, যদি ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু থাকে, যেমন এই যে H2SO4, এই ক্ষেত্রে কি করছি আমরা? দেখো হাইড্রোজেন 2টা আছে, জন্য H এর পর 2 লিখছি। আচ্ছা একদম শুরু থেকে চিন্তা করো, এই যে H2SO4 এই যৌগটায় বলো তো কোন কোন মৌল আছে? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। পরবর্তী প্রশ্ন কি, কোন মৌল কয়টা কইরা আছে? হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। তাহলে আমরা প্রতীকগুলো লিখছি আর পাশে সংখ্যাগুলো লিখছি। এখন একটা কনফিউশন হইতে পারে যে ভাইয়া কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে, এটা আসলে আবার যদি কোশ্চেনের অ্যান্সার আমি নিজেও খুব একটা জানি না, সো কোশ্চেন করে আসলে খুব একটা লাভ নাই। বা মোস্ট অফ দ্য টাইম কি হয় যে যেটা ক্যাটায়ন সেটা মানে প্রথমে থাকে, যেটা অ্যানায়ন সেটা কিন্তু শেষের দিকে থাকে, যদিও ব্যতিক্রম আছে। ঠিক আছে, যাক আপাতত ওইগুলো নিয়ে মাথা ঘামাইতে যাই না, জিনিসটা একটু সিম্পল রাখার চেষ্টা করো। প্রথম নিয়র রুলটা আমি কি বলছি, যে আমার রাসায়নিক সংকেত আমি সংজ্ঞা দেওয়ার সময় কিন্তু বলছি, কি বলছিলাম, যে মৌলের প্রতীক বা যৌগমূলকের সংকেত, তাই না? তাহলে এখন আমার অবশ্যই সংকেত লেখার সময় আমার যে মৌলগুলো ইউজড হয়েছে সেই যৌগ তৈরি করতে, সেই মৌলগুলোর প্রতীক লাগবে। আবার ওই মৌলের পরমাণু কতগুলো পরমাণু ইউজড হয়েছে সেই সংখ্যাটাও কিন্তু লাগবে। আবার যৌগমূলক, হ্যাঁ, যৌগমূলক কোনটা ইউজ হয়েছে সেটার সংকেত লাগবে। আবার ওই যৌগমূলকটা কতগুলো কইরা ইউজ হয়েছে সেই সংখ্যাটাও কিন্তু আমাদেরকে লাগবে। আরেকটা রুল কি, সিম্পল, যে একজনের যোজনী অন্যজনের সাথে, ঠিক আছে, একজনের যোজনী অন্যজনের সাথে। যেমন আমরা যখন পানির সংকেত লিখি, ঠিক আছে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের যোজনে কিন্তু 2 না ভাইয়া, খেয়াল কইরো। এই যে H2O এর সংকেত দেখে আমি কি বলতে পারি, H2O এর সংকেত দেখে কিন্তু আমি অবশ্যই বলতে পারি যে একটা পানির অণুতে 2টা হাইড্রোজেনের পরমাণু আছে এবং একটা অক্সিজেনের পরমাণু আছে, কিন্তু হাইড্রোজেনের যোজনে কিন্তু 2 না। হাইড্রোজেনের যোজনী হইল এই যে অক্সিজেনের পাশে লেখা আছে, বাট 1, আসলে অক্সিজেনের পাশে লেখা কত? 1, বাট 1 তো আর লেখা লাগে না, এই জন্য অদৃশ্য আর কি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের যোজনী হইল 1 আর অক্সিজেনের যোজনী হইল 2। দেখছো, যার যোজনী অন্যজনের পাশে, যেমন হাইড্রোজেনেরটা অক্সিজেনের পাশে আর অক্সিজেনেরটা হাইড্রোজেনের পাশে, বুঝতে পারছো? এই রুলটাই কিন্তু আমরা ফলো করব। সাপোজ এইখানে আর একটা কথা, যে কাটাকাটি
করা যদি যায় তাহলে অবশ্যই আমরা কাটাকাটি করব। যেমন কার্বন ডাই অক্সাইড, আমরা সবসময় লিখছি যে কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো এইটা, বাট একটা জিনিস চিন্তা করো, কার্বন আর অক্সিজেন, তাই না? কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হয়েছে? কার্বন আর অক্সিজেন মিললেই তো তৈরি হয়েছে। এখন কার্বনের যোজনী কত, কেউ কি বলতে পারো? কার্বনও কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, 2 হয় আবার মাঝে মাঝে 4 হয়। ধরি আমার এই ক্ষেত্রে যোজনী 4, তাহলে কার্বনের যে 4 যোজনী এটা আমরা অক্সিজেনের পাশে লিখলাম, আর অক্সিজেনের কিন্তু যোজনী সবসময় 2, এই জন্য আমরা সেটা কার্বনের পাশে লিখলাম। এখন এই যে C2O4, দেখ খেয়াল করো, এই যে 2 আর এই 4, এই দুইটাকে মানে দুইটি যোজনীকে কিন্তু আমরা একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বা ছোট করতে পারি, লঘিষ্ঠ করতে পারি, তাই না? তাহলে যদি তুমি কাটাকাটি করো, মনে করো 2কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1 আর লেখা লাগে না, আর 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে থাকে 2, এই জন্য আমি 2 লিখছি। এখন বুঝছো কিভাবে কার্বন ডাই অক্সাইড হয়েছে? আবার কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে খেলাটা কেমন হয় বলতো? ওই যে বললাম কার্বন মাঝে মাঝে কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ধরি কার্বনের আর অক্সিজেন নিলাম, কার্বন পরমাণু নিলাম, অক্সিজেন পরমাণু নিলাম, ধরি কার্বন এখন 2 যোজনী প্রদর্শন করতেছে, তাহলে কার্বনের যোজনীটা অক্সিজেনের পাশে লিখলাম, আবার অক্সিজেনের তো সবসময় যোজনী 2, তো এটাও এখানে লিখলাম। এখন বলো 2 2 কি কাটাকাটি গেলে কার্বন মনোঅক্সাইড থাকে না? বুঝতে পারছো? সবকিছু ক্লিয়ার একেবারে? আবার এই দেখো, আজ আয়রন, আয়রনও কিন্তু আমরা জানি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তোমাদেরকে গত ক্লাসে কিন্তু শিখাইছিলাম যে পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে, মনে আছে? ওই যে উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের জন্য শিখাইছি সবকিছু এগুলো। এখন এটার নাম হলো ধরি ফেরাস সালফেট, ঠিক আছে? সালফেটের যোজনী কত জানো? সালফেটের কিন্তু অলওয়েজ যোজনী হলো গিয়ে 2, বা চার্জ বা জারণ মান কত? জারণ মান হলো -2, আর যোজনী হইলো শুধুমাত্র সংখ্যাটা মানে 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লিখলাম আমি, মনে করো আয়রন, একটা আয়রনের পরমাণু আর একটা সালফেট যৌগমূলকের আয়ন, একটা সালফেট যৌগমূলক, একটা আয়রন বা লোহার পরমাণু আর একটা কি সালফেটের যৌগমূলক, এরা পরস্পর যখন যুক্ত হবে, খেয়াল করো সালফেটের চার্জ জানি কত বা যোজনী কত জানি? 2, তাই না? তাহলে সালফেটের যোজনীটা, একটা ব্র্যাকেট দিই যেহেতু এখানে একটা 4 আছে, সালফেটের যোজনীটা আমরা আয়রনের পাশে লিখলাম, আর যেহেতু যেটা হলো কি ফেরাস সালফেট, তাহলে ফেরাস অবস্থায় আয়রনের যোজনী কত? 2 না? আমরা কিন্তু জানি যে ফেরাসের যোজনী হলো গিয়ে 2 আর ফেরিকের যোজনী হলো 3, তাহলে বলো তো এই 2 কাটাকাটি যায় না? এই 2 কাটাকাটি গেলে এর জন্যই কিন্তু ফেরাস সালফেটের সংকেত হয়েছে এইটা। আর ফেরিক সালফেটের সংকেত কি দেখো, এখানেও তুমি প্রথমে আয়রন লিখবা, তারপরে তুমি সালফেট যৌগমূলকটাও লিখবা। কেন? কারণ প্রথম নিয়মটাই তো বলছি যে যৌগে যে সকল মৌল নিয়ে তৈরি হয়েছে সেই মৌলগুলোর প্রতীক লেখা লাগবে। যেমন আমি আয়রন এফি লিখছিলাম, আবার যে যৌগমূলকগুলো আছে সেই যৌগমূলকের সংকেত লেখা লাগবে, এই জন্যই আমি SO4 লিখছিলাম, তাই তো? এখন আমার এরপরে নেক্সট স্টেপ কি, যে একজনের যোজনী অন্যজনের সাথে, আয়রনের যোজনী এই ক্ষেত্রে যেহেতু ফেরিক, তাহলে এর যোজনে কিন্তু 3। এখন তুমি যদি এখানে 3 লেখো, এটা কেমন বিদঘুটে চেহারা না? দেখো এখানে 4, এখানে আবার 3, তো এই জন্য আমরা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে একটা ব্র্যাকেট দিই, তারপর এখানে 3টা লিখি। আবার সালফেট, সালফেটের যোজনী জানি কত? 2, এই জন্য যে আয়রনের পাশে 2 লেখা দিই। বুঝতে পারছো কেন ফেরিক সালফেটের সংকেত এরকম হয়? আরেকটা যৌগের নাম হলো গিয়ে বোরন। আমরা জানি যে বোরন নামে একটা মৌল আছে, তাই না? বোরন আছে আর নাইট্রোজেন আছে, এই বোরন আর নাইট্রোজেন যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন তৈরি করে যে যৌগটা, তার নাম হইল বোরন নাইট্রাইড, বোরন নাইট্রাইড, ঠিক আছে? এখন এই যে বোরন, আমরা বোরনের পারমাণবিক সংখ্যা তো জানি 5, তাই তো? তার মানে এর সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 3টা ইলেকট্রন থাকে, অর্থাৎ বলা যায় যে বোরনের যোজনী 3। কেন যোজনী 3? কারণ ও একটা ধাতু আর ওর সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, ওই 3টা ইলেকট্রনকে ত্যাগ করে দেবে, এর জন্য বোরনের যোজনী 3। আবার নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু আর একটা, এটা কিন্তু ধাতু না, ভুল করা যাবে না, নাইট্রোজেন একটা কি অধাতু, তাই না? নাইট্রোজেন কি করে বলো তো? নাইট্রোজেন কি তাহলে ইলেকট্রন দান করবে নাকি গ্রহণ করবে? অবশ্যই ইলেকট্রনকে গ্রহণ করবে, বাট কয়টা গ্রহণ করবে? আমরা জানি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, মানে এর 2 নম্বর শক্তি স্তরে 5টা ইলেকট্রন অলরেডি আছে, অর্থাৎ ও যদি অষ্টক পূরণ করতে চায়
তাহলে ওর আরো 3টা ইলেকট্রন লাগবে, তাই না? তাহলে বলো তো যে নাইট্রোজেনের যোজনী কত, 5 নাকি 3? নাইট্রোজেনের যোজনীও 3। তাহলে দেখো নিয়ম অনুসারে কি, বোরনের যোজনী লিখলাম নাইট্রোজেনের পাশে, আর নাইট্রোজেনের যোজনী লিখলাম বোরনের পাশে। তাহলে এই 3 3 কিন্তু কাটাকাটি যায়, এই জন্যই বোরন নাইট্রাইডের চেহারা শুধুমাত্র বিএন। বুঝতে পারছো কেন কোনো সংখ্যা নাই? কারণ কাটাকাটি হয়ে গেছে। এখন দেখো এইখানে আমি কিছু মৌল, কিছু মানে কি বলবো, দেখো আমি কিছু যৌগ তোমার গঠন করে দেখাইতে চাইতেছি। এই যে অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড, এখন তুমি বলো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি হবে? এক অ্যালুমিনিয়াম নিলাম, আর যেহেতু ক্লোরিন, তাহলে ক্লোরিনের প্রতীকটা লিখলাম। এখন বলো তো সংকেত কেমন হবে, সংখ্যাগুলো বলো। অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, সেই 3টা বসবে ক্লোরিনের পাশে, আর ক্লোরিনের যোজনী কত, 1, সেই 1টা বসবে অ্যালুমিনিয়ামের পাশে, যেটা লেখা লাগে না। আবার তুমি যদি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে নিয়ে একটা যৌগ তৈরি করতে চাও, এল আর দিলা ও, ঠিক আছে? এখন বলো তো কোনটার পাশে কি বসাবো সংখ্যা? অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, সেটা অক্সিজেনের পাশে বসালাম। আর অক্সিজেনের যোজনী কত, এখন কিন্তু তোমাদের পারা উচিত, তাই না? অক্সিজেনের যোজনী কত, 2, তো সেটা আমরা অ্যালুমিনিয়ামের পাশে বসাইলাম, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। আবার কেউ যদি চিন্তা করে ভাই আমি অ্যালুমিনিয়াম ফসফেট বানাবো, তাইলেও বানাইতে পারো। আচ্ছা, কেউ আবার এইভাবে চিন্তা করো না যে ভাই আমি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম বানাবো, না, দুইটাই তো ধাতু, তাই না? আবার অ্যালুমিনিয়াম সোডিয়ামও বানানো যাবে না, আমার লাগবে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। যেমন এখানে অ্যাকচুয়ালি আমি অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি এটা 3+, এটা ম্যাগনেসিয়াম হলো 2+, সোডিয়াম হলো প্লাস, আর অক্সিজেন হলো গিয়া 2-, ক্লোরিন হলো মাইনাস। ঠিক আছে, আমি ক্যাটায়নের সাথে অ্যানায়নগুলা যুক্ত করতেছি। এখানে আমি 4টা লিখছি না, এর মাধ্যমে আমি কিন্তু মোট কয়টা, 4 16টা যৌগ তৈরি করতে পারি এখানে। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম আর ফসফেট, অ্যালুমিনিয়াম লেখলা, যে যৌগের মধ্যে যে মৌল আছে সেই মৌলের প্রতীক দেবা, আর যে যৌগমূলক আছে যেমন ফসফেট, এই ফসফেটের সংকেত দেবা। তারপর এখন তুমি চিন্তা করবা যোজনী সম্পর্কে। অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, আর ফসফেটের যোজনী কত, ফসফেটের যোজনীও 3, তাহলে এইখানেও 3 এইখানেও 3, কিন্তু কাটাকাটি হয়ে যায়। তাহলে আলটিমেটলি অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত কি শুধুমাত্র এইটা হবে না? আবার অ্যালুমিনিয়াম সালফেট, এই সালফেটেরই কত, 2, আর অ্যালুমিনিয়ামেরই কত, 3, এটা অলরেডি একবার লেখাইছি। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে আমরা এখন সংকেতগুলো লিখতে পারি, রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত যৌগগুলোর? তোমরা একটা কাজ করো, তোমরা ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেতটা একটু লেখো তো, ম্যাগনেসিয়াম ফসফেট আমাকে বলো আর কি। আচ্ছা লিখলাম, ম্যাগনেসিয়াম লিখলাম আর ফসফেট লিখলাম, এখন আমাকে সংখ্যা বলো কোনটার পাশে আমি কোন কত বসাবো, বা ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের যোজনী কত আগে সেটা বলো। ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, তাই না? যোজনীটা বসবে যে ফসফেটের পাশে, আর ফসফেটের যোজনী কত, -3, মানে ওই তো 3 আর কি। ঠিক আছে, ফসফেটের যোজনী কত, 3, তাহলে এই যোজনীটা আমরা ম্যাগনেসিয়ামের পাশে বসাই দিলাম। বুঝতে পারছো? আর যদি আমি সোডিয়াম ফসফেট নিতাম তাইলে কেমন হইতো, ফসফেটের যোজনী কত, 3, সেটা বসতো এইখানে, আর সোডিয়ামের যোজনী কত, 1, এই 1 কিন্তু এখানে বসান লাগে না। বুঝছো, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা না দিলেও হয়, দিলেও দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা যাক, এখন তোমরা একটা করো তো নিজেরা, বলো কোনটা করবা এখান থেকে। আচ্ছা একটা কাজ করো, অ্যামোনিয়াম সালফেটেরটা লেখো, অ্যামোনিয়াম আর সালফেট। আচ্ছা অ্যামোনিয়াম, আচ্ছা হ্যাঁ দাঁড়াও, NH4, এটা মানে মেবি মুছছে গেছিল লেখার সময়। অ্যামোনিয়াম সালফেটেরটা বলো তো সংকেত কি হবে, রাসায়নিক সংকেত? এই যে অ্যামোনিয়াম লেখলাম, সালফেটও লেখলাম, এখন বলো সংখ্যা কত, অ্যামোনিয়ামের যোজনী কত, অ্যামোনিয়ামের যোজনী কত, 1, সেই 1 বসবে সালফেটের পাশে, আর সালফেটের যোজনী কত, 2, সেটা বসবে অ্যামোনিয়ামের পাশে। এখন এখানে 2 লেখলে তো বিদঘুটে লাগে, এর জন্য ব্র্যাকেটটা দিয়া তারপর 2 লিখতে হবে। এখন তোমাদের এই যে রাসায়নিক সংকেত, এখানে কোনো সমস্যা আছে বলো? এই আণবিক সংকেত বা রাসায়নিক সংকেতে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। তাহলে মেইনলি পড়াশোনা হলো এই যে ছকটা,
এই ছকটা ভালো মতো একদম মাথার ভিতরে ঢুকাই নিতে হবে যে কোনটা কার সংকেত কি, কার আধান কি, কার যোজনী কি। মূলত সংকেতের মধ্যেই কিন্তু সব আছে। দেখছো সংকেতের এই যে উপরে চার্জ তোমার লেখাই আছে, এটা জাস্ট মুখস্থ করলেই কিন্তু হয়, এটা আর লাগেও না, এটা অলরেডি পারা যায়। তাহলে পারবা? পারবো আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলো। 9টা 3। আচ্ছা ঠিক আছে, প্রায় শেষ আমাদের পড়া আজকের মতো। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, এখানে বইয়ের কিছু কথাবার্তা বলা আছে, নিজেরা পড়লেই বুঝতে পারবা যে একটা মৌল বা যৌগের অণু, কারণ আমি জানি যে অণু কিন্তু মৌলেরও হইতে পারে যৌগেরও হইতে পারে। তো মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌল থাকবে মানে পরমাণু, যে সকল মৌলের পরমাণু থাকবে তাদের প্রতীক লাগবে, আর এই পরমাণু কতগুলো আছে সেই সংখ্যাটা লাগবে। এই মিলাই জিলাইয়া যেটা তৈরি হয় সেটাই হলো আণবিক বা রাসায়নিক সংকেত। অলরেডি আমি একটা সংজ্ঞা লেখাই দিছি ওইখানে। আবার একটা অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে, খেয়াল করো, আমরা আণবিক বা রাসায়নিক সংকেত অলরেডি পারি। আরেকটা নতুন টার্ম হইল গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, এখন বলো তো, এটা হলো মলিকিউলার ফর্মুলা, আর এটা হলো স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, গাঠনিক মানে কি, এই সংকেতের মাধ্যমে আমি গঠনটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার অণু কিভাবে গঠিত হয়েছে, তাই না? যেমন আণবিক সংকেতে আমি শুধু লেখলাম পানির সংকেত হইল H2O, এর মাধ্যমে আমি কি বুঝতে পারতাম যে পানির অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কেমন? আমি কিন্তু বুঝতে পারতাম না, আমি জাস্ট বুঝতাম যে এই পানির মধ্যে একটা অক্সিজেন আছে আর 2টা হাইড্রোজেন আছে, বাট তারা কিভাবে আছে এটা আমি বুঝতাম না। বাট গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি পানির অণুটা এইভাবে থাকে। এখন এইভাবে কেন থাকে, এই যে একটা অ্যাঙ্গেলে আছে, এর ব্যাখ্যাটা তোমরা যখন সংকরায়ন নামে একটা জিনিস আছে, এইটা হলো কি 11-12 টপিক, ওই সময় তুমি জানতে পারবা। ঠিক আছে, আপাতত জাস্ট মনে রাখো যে পানি এইভাবে এরকম দেখতে। এখানে জাস্ট এই গাঠনিক সংকেতের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা, এখানে নতুন কিছু নেই। যে একটা অণুতে কি বিভিন্ন মৌলের পরমাণু থাকবে, এটা তো স্বাভাবিক। তো একটা অণুতে মৌলের পরমাণুগুলা যেভাবে সাজানো থাকে, দেখছো একটা অণুতে মৌলের পরমাণুগুলা যেভাবে সাজানো থাকে, প্রতীক কি, প্রতীক আছে না, প্রতীক এখানে যেমন ও একটা প্রতীক, এইচ একটা প্রতীক, প্রতীক আছে। আর কি আছে দেখো তো, 2টা লাঠি আছে না, 2টা লাঠি মানে হলো কি বন্ধন, মানে আমি প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করতেছি। খেয়াল করো, প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। এবার কি মনে থাকবে গাঠনিক সংকেতের সংজ্ঞা? জি ভাইয়া। আমার সাথে যদি একটু রিপিটেশন করো তাহলে আরো ইজিয়ার হবে মনে রাখতে। যে একটা অণুতে যে সকল মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং বন্ধন এর সাহায্যে প্রকাশ করাই হলো ওই উক্ত কি গাঠনিক সংকেত। আচ্ছা খেয়াল করো, আমরা তো এখনো জৈব যৌগ পড়ি নাই। আমরা যখন জৈব যৌগ পড়বো তখন এই মৌল মানে এই যেখানে কিছু যৌগ লেখা আছে, যৌগের সংকেত, এগুলোর সাথে আমরা তখন পরিচিত হব। যেমন এই যে প্রোপেন, প্রোপেন কি, তারপরে মিথেন কি, এই সব জিনিসগুলো আমরা জৈব যৌগ পড়ার সময় পরিচিত হব। অনেক মজার একটা টপিক। আপাতত তুমি জাস্ট এটা মনে রাখো যে প্রোপেনের সংকেত হইল C3H8। ঠিক আছে, প্রোপেনের সংকেত হলো C3H8। আর এটা কেমন সংকেত? এইটা হইলো আণবিক সংকেত। বাট গাঠনিক সংকেতটা কেমন জানো? গাঠনিক সংকেত হলো অনেকটা এমন, কার্বন দাও, এই যে প্রোপ না, প্রোপ কথাটার মানে হইল গিয়ে 3। ঠিক আছে, তাহলে প্রোপেনে তিনটা কি থাকবে? তিনটা থাকবে কার্বন, আর কার্বনগুলোর মধ্যে যে বন্ধুত্ব, একটা একটা বন্ধন আছে। এখন আমরা জানি যে প্রত্যেকটা কার্বনের যোজনী কত? যোজনী, হ্যাঁ, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, 2ও হতে পারে 4ও হতে পারে। বাট জৈব যৌগে সবকিছু কার্বনের যোজনী 4, বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের যোজনী 4। তাহলে যোজনী মানে হাত। দেখো তো এই কার্বনটার দিকে লক্ষ্য করো, এই কার্বনের এই যে একটা হাত, বাকি আছে কয়টা হাত বলো তো? এই কার্বনে কয়টা হাত এখনো ফাঁকা? বাকি আছে কয়টা হাত? এখানে জাস্ট একটা হাত দেখা যাইতেছে, অবশ্যই আরো 3টা হাত কিন্তু বাকি আছে, তাই না? তো এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। আবার এই কার্বনটার দিকে একটু লক্ষ্য করো তো, এর কয়টা হাত বাকি? এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তার ওর 2টা হাত অলরেডি আমি দেখতে পাইতেছি, ওর আরো 2টা হাত আছে। আর এই কার্বনেরটা একটু তোমরা বলো কষ্ট করে, এই কার্বনে আরো কয়টা হাত আছে বলো? 3টা হাত আছে। ঠিক আছে, এই পাশে একটা, এখানে একটা, এইখানে একটা। এই প্রত্যেকটা হাতে বসবে কে? ধরো এই যে হাইড্রোজেনের যোজনী কত? 1 না? হাইড্রোজেনের কিন্তু যোজনী 1।
বা 1 নম্বর গ্রুপে যারা আছে সবারই যোজনী 1 শিখাইছি ক্ষারধাতুগুলোর, তাই না? তাহলে হাইড্রোজেনেরও যোজনী 1 মানে হাইড্রোজেনেরও একটা হাত আছে। এইভাবে তুমি চিন্তা করতে পারো যে এখানে একজন মানুষ আছে, আমি তো ভালো আঁকতে পারি না, ধরো এই যে হাইড্রোজেনই আছে, হাইড্রোজেনের একটা হাত আছে, এই একটা হাত বাড়িয়ে দাও, একটা গান আছে না ওই যে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার কি জানি আঙুল ধরতে চাই, এই টাইপের কিছু একটা। আর কার্বনেরও মনে করে এখান থেকে একটা হাত দিচ্ছে, কার্বনও হাত বাড়াইছে, হাইড্রোজেনও হাত বাড়াইছে, এই হলো কার্বন হাইড্রোজেনের বন্ধুত্ব। আবার এইখানেও হাইড্রোজেন তার একটা হাতেই আছে, একটা হাতে এখানে মনে করো বাড়াই দিয়েছে, এখানেও একটা হাইড্রোজেন, প্রত্যেকটা জায়গায় একটা হাইড্রোজেন বসবে, বুঝতে পারছো? তাহলে দেখো তো এই যে আমি স্ট্রাকচারটা লেখলাম, এই স্ট্রাকচারটা হইলো প্রোপেনের গাঠনিক সংকেত, আর এইটা হইলো প্রোপেনের আণবিক সংকেত। পার্থক্যটা বুঝতে পারছো? আবার মিথেন নামে আরেকটা যৌগ আছে, এই মিথেনের সংকেত হইল CH4, এটা হলো আণবিক সংকেত, ঠিক আছে? তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেতটা হবে যে কার্বন 4টা হাইড্রোজেন, বুঝতে পারছো? H2O এইটা ছিল আণবিক সংকেত, বাট এই জিনিসটা হলো গাঠনিক সংকেত। মানে কি, এই যে শিকল আছে যেখানে, শিকল তো না, আমরা বলবো কি বন্ধন, হ্যাঁ, ওই যৌগটা যে সকল মৌল নিয়ে তৈরি হয়েছে ওই মৌলের পরমাণু এবং বন্ধন এর মাধ্যমে প্রকাশ করাই হলো গাঠনিক সংকেত। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আশা করি কোনো সমস্যা নাই। আজকে ক্লাসটা আরেকটু সামনে নিতে চাইছিলাম, বাট এইখানেই রাখতে হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আস্ক করবা। আজকের মতো আমি যাচ্ছি, সবাই ভালো থাকবা এবং অপরকেও ভালো রাখবা। আসসালামু আলাইকুম।